হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা মূলত ICSE 2025 ছাত্রছাত্রীদের জন্য। আমাদের আজকের বিষয় তোমাদের বাংলা প্রশ্নপত্রের গ্রামার বা বাংলা ব্যাকরণ ঠিক কিভাবে বোর্ডে তোমরা ফেস করবে বা কী ধরনের প্রশ্ন তোমরা পাবে এবং তার আনসার তোমরা কিভাবে দেবে তার একটা নমুনা। আজকের ভিডিওতে আমি 10টা MCQ তোমাদের জন্য রেখেছি গ্রামারের ওপর, তোমাদের বিশেষ ধারণা দেওয়ার জন্য যে তোমরা কী ধরনের বোর্ডে পেপার পেতে চলেছো এবং গ্রামারের ক্ষেত্রে সেটা নিয়ে আজকে আলোচনা। কিন্তু আজকের এই ভিডিও শুধুমাত্র ICSE 2025-এর ছাত্রছাত্রীদের উপকারের জন্যই নয়। তোমরা যারা CISE বোর্ডের ক্লাস 9 to 12 ছাত্রছাত্রী আছো তারা সকলেই কিন্তু আমাদের আজকের ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবে, কারণ তোমরা বুঝতে পারবে আপাতত বোর্ডে তোমাদের কী ধরনের প্রশ্ন গ্রামারে তোমরা পেতে চলেছো। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের একটি নমুনা ক্লাস। আজকে আমি তোমাদের প্রথমেই বলেছি 10টা MCQ তোমাদের জন্য রাখছি। আমাদের ডেসক্রিপশন বক্সে আমি আনসারগুলো দিয়ে দেবো, তোমরা ভালো করে প্রশ্নগুলো শোনো এবং ডেসক্রিপশন বক্সের আনসারের যে PDFটা আছে সেটা ওপেন করে বসো, যাতে করে তোমাদের শুনে মিলিয়ে নিতে সুবিধা হয়। আমাদের ফার্স্ট প্রশ্ন আগে বলে দিই, তোমাদের প্রশ্নপত্রে কিভাবে তোমরা পাবে। সেখানে কোয়েশ্চেন নাম্বার 4 ব্যাকরণ ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা বলে প্রশ্নোত্তর বলে একটা হেডিং থাকবে। সেখানে তোমরা পাবে রাইট দ্য কারেক্ট অপশন অর্থাৎ MCQ। এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 4টে করে অপশান তোমাদের দেওয়া থাকবে, তোমরা সঠিক অপশানটা বেছে নিয়ে আনসার শিটে লিখবে। তোমরা কিন্তু সবকটা অপশানই তুলতে যাবে না, যেটা সঠিক সেটাই নাম্বার দিয়ে সেই ওয়ার্ডটা বা সেই সেন্টেন্সটা তুলে দেবে। প্রথম প্রশ্ন, সঠিক বানানটি বেছে নাও। এখানে 4টে অপশান দেওয়া আছে, ABCD। আমি পরপর বলছি, তোমরা নোট ডাউন করে নাও। বিজ্ঞান, বয়রস্যি গয় জফলা আকার দন্তের ন, বিজ্ঞান। বয়রস্যি বর্গের জয় ইয় জফলা আকার দন্তান্ন। নেক্সট, বয়রস্যি বর্গের জয় জফলা আকার মূর্ধান্য। এবং লাস্ট ডি অপশন, বয়রস্যি বর্গের জয় ইয় আকার দন্তান্ন। বিজ্ঞান। এই 4টে অপশনের মধ্যে কারেক্ট ওয়ান হচ্ছে অপশন নাম্বার ডি, তোমরা সহজেই দেখে বুঝতে পারবে। নাম্বার 2, সকাল সকাল অসিতবাবু কোথা থেকে আসছেন, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। বলা হচ্ছে বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে হবে বলে 4টে অপশান দেওয়া আছে। আমি প্রত্যেকটা অপশান পড়ছি। নাম্বারে সকাল সকাল অসিতবাবু কোথা থেকে ফিরছেন, কোয়েশ্চেন মার্ক। নাম্বার বি, সকাল সকাল অসিতবাবুর কোথা থেকে আসা হয়, কোয়েশ্চেন মার্ক। নাম্বার সি, সকাল সকাল অসিতবাবু কোথা থেকে এলেন, কোয়েশ্চেন মার্ক। নাম্বার ডি, সকাল সকাল অসিতবাবুর কোথা থেকে আসা হলো, কোয়েশ্চেন মার্ক। এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। আচ্ছা, এখানে বলছি এই যে তোমরা আনসারটা যেটা পাচ্ছ অপশন ডিতে, সকাল সকাল অসিতবাবুর কোথা থেকে আসা হলো, এটা এখানে সঠিক আনসার। কিন্তু তোমরা যদি পাও, ধরো এই সেন্টেন্সটা নেই তোমাদের প্রশ্নপত্রে, সেখানে আছে সকাল সকাল মহাশয়ের কোথা থেকে আসা হলো, তাহলে কিন্তু এই সেন্টেন্সের বদলে ওটা কারেক্ট আনসার হয়ে যাবে। কাজে তোমাদের কোয়েশ্চেন পেপারে কী কী অপশান আছে সেটা জানা বা সেটা দেখা তোমাদের জন্য খুব জরুরি। কাজেই তোমরা অনেকে আছো যে আরে এটা আমি কমন পেয়ে গেছি, তাহলে না দেখেই না পড়েই আমি একটা টিক মেরে দিলাম। একদম এটা করবে না। কোনো রকমভাবে কোনো প্রশ্ন একটুখানি পড়ে বাকিটা নিজে জাজ করে নেবে না যে এটা আমার কমন পড়েছে। সম্পূর্ণ প্রশ্ন, সম্পূর্ণ অপশান, মানে প্রত্যেকটা অপশান ভালো করে পড়বে, যাচাই করবে, তারপরে কিন্তু আনসারটা নেবে। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3। রমলা, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, চোখে বাবার দিকে তাকিয়ে রইল। এখানে বলা হয়েছে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। অপশানগুলো দেওয়া আছে, গনগনে, টকটকে, ছলছলে, মিটমিটে। এগুলো ধনাত্মক শব্দ, সঠিক যেটা সেটা বসাতে বলা হয়েছে। এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার সি, ছলছলে। তারপর হচ্ছে চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 4। উষাকালে আমি আমার পরিবার লইয়া তীর্থ ভ্রমণে যাইতেছিলাম।
যাইতেছিলাম শব্দটির চলিত রূপ হবে, 4টে অপশান দেওয়া আছে। অপশান নাম্বার এ যাচ্ছিল, অপশান নাম্বার বি যাচ্ছিলাম, অপশান নাম্বার সি যাচ্ছিলাম, অপশান নাম্বার ডি গেছিলাম। পরিষ্কার বুঝতে পারছ, অপশান নাম্বার বি সঠিক আনসার, যাচ্ছিলাম। 29 জয়াকার, 6 রশ্মি লয়াকার ম। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 5। রোহিতের মতো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ছেলের সঙ্গে মেলামেশা করলে দুদিনে পড়াশোনা মাথায় উঠবে। শূন্যস্থানে সঠিক বাগধারা বসাও। এখানেও 4টি অপশান বা 4টি বাগধারা তোমাদের জন্য দেওয়া আছে। অপশান নাম্বার এ ইঁচড়ে পাকা, অপশান নাম্বার বি গোবর গণেশ, অপশান নাম্বার সি জড় ভরত, অপশান ডি বক ধার্মিক। আমাদের সঠিক আনসার অপশান এ ইঁচড়ে পাকা। আচ্ছা, চলে যাব নাম্বার 6-এ। তার আগে একটা কথা বলছি, আজকে তোমরা যে ধরনের এমসিকিউ পাচ্ছ আমার কাছ থেকে, যে নমুনা মানে তোমাদের আইসিএসসি বা আইএসসি বোর্ডে আসতে পারে, সেই ধরনের প্রশ্নের যে ওয়ার্কশিট সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে তোমাদের জন্য তৈরি করছি, যেটা তোমরা যারা আইসিএসসির ছাত্রছাত্রীরা ক্র্যাশ কোর্স জয়েন করছো, সেখানে আমি তোমাদের বলেছি যে ক্র্যাশ কোর্সে তোমরা রেগুলার বেসিস কিছু ওয়ার্কশিট পাবে। সেই ওয়ার্কশিটে আমরা কিন্তু এই গ্রামারের প্রচুর এমসিকিউ টাইপের এই ধরনের ওয়ার্কশিট করব, যে ওয়ার্কশিটগুলো আমরা ক্র্যাশ কোর্সে তোমাদের দিয়ে দেবো। প্রথম দিন পিডিএফ আকারে তোমাদের কাছে চলে যাবে এবং পরদিন আমরা তার আনসারগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে তার আনসারগুলো নিজেরা টিক দিয়ে রাখবে এবং পরদিন আমি আনসারটা নিয়ে আলোচনা করব। এভাবেই কিন্তু যদি সময় হয় সেই দিনটাও আলোচনা করে নিতে পারি, সেটা আমাদের রুটিন ওয়াইজ চলবে কি করব। যাই হোক, আমি সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো, যারা মনে করছো যে তোমাদের প্রিপারেশন ভালো একদম হয়নি, তোমরা পাস করবে কিনা সন্দেহ বাংলায়, তারা অবশ্যই আমাদের ক্র্যাশ কোর্স জয়েন করো। আমি তোমাদের অবশ্যই কথা দিচ্ছি, তোমরা বাংলায় কেউ পাস না করে ফেল করতে পারো না, সবাই পাস করবে। এবং যারা মনে করছো যে আমি অনেকটা পড়ি কিন্তু কিছুতেই ঠিক হয় না, স্পেলিং মিস্টেক হয় প্রচুর পরিমাণে, আনসার ভালো করে লিখতে পারি না, কিছুতেই আমার 60%-এর বেশি উঠছে না, তাদেরও আমি বলছি তোমরা শুধু ভালো মার্কস পাবে না, তোমরা অবশ্যই 80%-এর ওপর মার্কস কী করে পেতে পারো, এমনকি 95% মার্কসও তোমাদের মধ্যে কেউ কেউ কীভাবে পেতে পারে, যদি আমাকে সম্পূর্ণ ফলো করো, তাহলে ক্র্যাশ কোর্স জয়েন করলে কিন্তু সেটা অবশ্যই ফিল করবে। আর একটা কথা আমি অবশ্যই বলবো, যারা মনে করছো যে ভালোভাবে পড়াশোনা থাকা সত্ত্বেও 90% বা 95% বাংলায় তোলা অসম্ভব, তোমাদের এর থেকে বোধহয় হিস্ট্রি জিওগ্রাফি মার্কস তোলা সহজ, তারা কিন্তু সম্পূর্ণ ভুল করছো। হিস্ট্রি জিওগ্রাফি দুটো আলাদা সাবজেক্ট, দুটো সাবজেক্টের ওপর প্রেশার দেওয়ার থেকে আমি মনে করি বাংলা একটা মাত্র সাবজেক্ট খুব ভালো করে পড়া, খুব বেশি করে তোমাদের মার্কসকে সিকিউর করে নেওয়া। কাজেই তোমরা যদি চাও 95%-এর ওপর মার্কস পাবে, অবশ্যই পেতে চাও তোমাদের বোর্ড এক্সামে, আমি তোমাদের অবশ্যই পরামর্শ দেবো তোমরা আমার ক্র্যাশ কোর্স জয়েন করো, সেখানে তোমরা যথেষ্ট লাভবান হবে। আর একটা কথা অবশ্যই আমি তোমাদের বলবো, যদি কারোর মনে প্রশ্ন থাকে যে শুধু কি ক্র্যাশ কোর্স ফলো করলেই আমি 95% মার্কস পাবো, আবার অনেকে প্রশ্ন করতে পারো ম্যাম আপনার যে নোটসগুলো আমরা পারচেস করছি, শুধুমাত্র সেই নোটস পড়লেই কি আমরা 95% মার্কস পাবো বা 90% মার্কস পাবো, অথবা আমাদের যে ভিডিওগুলো এক্সপ্লেনেশন ভিডিওগুলো আপলোডেড, সেই ভিডিওগুলো দেখলেই কি আমরা মার্কস পাবো? আমি সবার প্রশ্নের উত্তর একসাথে বলবো যে কোনো কিছুই একবারে কিন্তু হয় না। ধরো তুমি একটা রান্না করছো, একটা রেসিপি, সেই রেসিপিটায় একজন ভালো রাঁধুনি হলেই যেমন হবে না, সেই সঙ্গে মেটেরিয়ালসগুলো কিন্তু ভালো হতে হবে, সেই সঙ্গে একজন ভালো কুক হতে হবে, সেই সাথে তুমি যে জিনিসটা প্রিপেয়ার করছো তার যে পরিবেশ সেটাকেও সঠিক হতে হবে। এই সব কিছু মিলে তোমাদের একটা রেসিপি প্রিপারেশন খুব ভালোভাবে সম্পূর্ণ হতে পারে। ঠিক তেমনভাবেই 95% মার্কস অথবা 90%-এর বেশি মার্কস তোলার জন্য অবশ্যই আমাদের ভিডিও কিন্তু তোমাদের দেখতে হবে, তোমাদের গার্জেনরা দেখলে চলবে না। অবশ্যই তোমরা এক্সপ্লেনেশন ভিডিও রেগুলার ওয়েতে ফলো করবে এবং বই খুলে যাতে করে প্রত্যেকটা লাইন তোমরা আমার পড়ানোর সাথে সাথে তোমাদের কণ্ঠস্থ করে নিতে পারো, ধাতস্থ করে নিতে পারো, আত্মস্থ করে নিতে পারো। আর সেই সাথে তোমাদের আমার নোটস পারচেস করতে হবে যারা ভালোভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে পারো না তাদের জন্য, কারণ আমাদের যে নোটস আছে, আমাদের দ্য বেঙ্গলি গাইড চ্যানেলের থেকে যে নোটস প্রোভাইড করা হয় পারচেস করার জন্য, সেই নোটস কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টারের উত্তর
উত্তর তোমাদের যাতে ভালোভাবে তৈরি থাকে, যে কোনো প্রশ্নই আসুক না কেন তার থেকে তোমরা যাতে আনসারটা লিখে আসতে পারো, সে কথা ভেবেই কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। প্রশ্নগুলো 2+2+3+3 মার্কস বেসিসে নয়, আমি বারবার বলছি, কোথাও কিন্তু কোনো নোটস সেই মার্কস বেসিসে আমি তৈরি করিনি। আমি নোটসটা তৈরি করেছি এমনভাবে যাতে করে সম্পূর্ণ যে চ্যাপ্টারটা তার একটা সম্পূর্ণ নলেজ, একদম ওভারঅল ভালোভাবে নলেজ যাতে তোমাদের তৈরি হয়ে যায়, সেই নোটসটা পড়লে তার জন্য কিন্তু নোটসটা তৈরি করা হয়েছে, যাতে ওই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি কিন্তু উত্তরটা ওই নোটসের মধ্যেই কোথাও না কোথাও পেয়ে যাচ্ছ। আর অবশ্যই বলবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমি সমস্ত প্রশ্ন তৈরি করতে যাই তাহলে একটা চ্যাপ্টারে অজস্র লাইন আছে, অত লাইন তুলে প্রশ্ন করা কিন্তু সম্ভব নয়। কাজেই তোমাকে চ্যাপ্টারের ওপর যদি নলেজ তোমাদের না থাকে, মানে ওই চ্যাপ্টারটা যদি তোমার পড়া না থাকে ভালোভাবে, তাহলে তুমি লাইনটা ধরতে পারবে না, কারণ একটা চ্যাপ্টার থেকে প্রত্যেক লাইন তুলে প্রশ্ন করা সম্ভব হয় না। কিন্তু এমন কিছু লাইন আছে যেগুলো ধরো 5টা লাইন থেকে একই রকমের প্রশ্ন হতে পারে। কাজেই তোমাদের যদি চ্যাপ্টারটা ভালো করে পড়া থাকে, তোমরা অনায়াসেই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন প্রসঙ্গে নেওয়া হয়েছে বুঝতে পারবে। এরপর তোমরা কিন্তু সেই নোটসেই সেই আনসার কোথাও না কোথাও পেয়ে যাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এরপরে বলবো, তাহলে ক্র্যাশ কোর্সের প্রয়োজন কেন? ক্র্যাশ কোর্স হচ্ছে তোমাদের সেই প্রস্তুতি যেখানে আমি তোমাদের সম্পূর্ণ বলে দেব, তৈরি করিয়ে দেবো অনেকটা স্পেলিং কনসেপ্ট, তৈরি করে দেবো সেই চ্যাপ্টারের যে নোটস তোমরা পড়েছো সেখান থেকে যত রকম প্রশ্ন তোমরা মানে পাবে, সেই প্রশ্নগুলো কিভাবে তোমরা তোমাদের মানে রেডি করবে সেটা আমি চেষ্টা করব আমার ক্লাসেই তোমরা যাতে অনেকটা ধাতস্থ করে নিতে পারো সেটা। এর সাথে সাথে তোমরা গ্রামার বা গ্রামারের বিশেষ করে যে ওয়ার্কশিটগুলো পাবে সেটা তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিস করিয়ে দেবে। তার মধ্যেই আমি ক্লাসের মধ্যে তোমাদের লেটার রাইটিং বেসের সম্পর্কেও কিন্তু আলোচনা রাখছি, বা কিছু মানে কাজকর্ম তোমরা করবে, ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক যাই হোক। এরপরে তোমরা নিজেরাই ফিল করবে যে তোমরা কতটা তৈরি হয়ে গেছে, তোমাদের কনফিডেন্ট লেভেলটা কতটা বেড়ে গেছে, কনফিডেন্স লেভেলটা কতটা বেড়ে গেছে। তোমরা অনেক বেশি কনফিডেন্ট হয়ে এক্সাম হলে কিন্তু তোমরা প্রস্তুতি নিয়ে তোমরা যাবে। আর সেই সঙ্গে আমরা বলবো, অবশ্যই আমাদের মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করো। সেই মক টেস্ট তোমরা যদি ফেস করো, দুটো মক টেস্ট, তাহলে দেখবে সেই মক টেস্ট দেওয়ার পরও তোমরা কিন্তু অনেকটা সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পেরেছো, যে ভয়টা বোর্ড এক্সামে দুম করে বসে পড়লে হয়। কাজেই তোমরা যদি মক টেস্টটা ফেস করে ফেলো, সেখানে তোমাদের মার্কস যদি কমও হয় তাহলে সেই ভুলগুলো তোমরা ধরতে পারছো, কারণ আমাদের মক টেস্টের সাথে সাথে কিন্তু আমরা আনসার শিটটা তোমাদের দিয়ে দিই, প্রোভাইড করি, মানে সেই প্রশ্নের সম্পূর্ণ আনসার শিট যেটা আমার নিজের হাতে লেখা সেটা দিয়ে দিই। সেই সাথে তোমরা যে পেপারটা আমাকে দিচ্ছ মানে এক্সাম দেওয়ার পর, সেটা সম্পূর্ণ ভালোভাবে প্রত্যেক লাইন বাই লাইন খুঁটিয়ে আমি পড়ি, কোথায় তোমাদের কি ধরনের ভুল সেটা কিন্তু একদম রিটেন দিয়ে দিই আমি। কাজে তোমাদের পরবর্তীকালে বোর্ডে গিয়ে এই ধরনের ভুল হওয়ার কোনো সমস্যা মানে সম্ভাবনাই থাকে না। কাজে আমি বলবো, একটা এক্সামকে ওভারঅল ভালো করার জন্য তোমাদের কিন্তু দ্য বেঙ্গলি গাইড চ্যানেলকে সম্পূর্ণ ফলো করতে হবে। সেখানে তোমাদের রেগুলার ওয়েতে রিভিশন করতে হবে, আমাদের এক্সপ্লেনেশন ভিডিও, আমাদের নোটস পারচেস করে সেই নোটস পড়তে হবে, আমাদের ক্র্যাশ কোর্স জয়েন করতে হবে, আমাদের মক টেস্ট ফেস করতে হবে। এরপরে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে আমরা যদি আপনার নোটস না নিই, আপনার মক টেস্ট ফেস না করি, আপনার ক্র্যাশ কোর্স না করি, আমরা কি 95% পেতে পারি না? অফকোর্স পেতে পারো। তোমরা যদি বাকি যে কাজগুলো আমি করাবো সেটা নিজেরাই করে নিতে পারো, তাহলে অবশ্যই পেতে পারো 95% মার্কস। তার জন্য কারোর হেল্প তোমাদের দরকার নেই। তাহলে চলো আমরা শেষ করি আমাদের বাকি অংশটুকু। নাম্বার 6, যিনি প্রবাসে থাকেন তাকে বলা হয়, 4টে অপশন আছে, বিদেশি, স্বদেশি, প্রবাসী এবং নিবাসী। সঠিক আনসার অপশন সি, প্রবাসী। পয়রাফোলা বয়াকার দন্তেশ্বয় দীর্ঘী। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 7-এ। শিশু ও ফুল সবাই ভালোবাসে, বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে লিখলে কি হবে? 4টে অপশন আবার দেওয়া আছে। এ, শিশু ও ফুল কি সবাই ভালোবাসে না? অপশন বি, কেউ কি শিশু ও ফুলকে খারাপ বাসে? অপশন সি, শিশু ও ফুল কে না ভালোবাসে? অপশন ডি, শিশু ও ফুল সকলের ভালোবাসার নয় কি? এখানে সঠিক আনসার অপশন সি, শিশু ও ফুল কে না ভালোবাসে। এখানে এই সি এর বাক্যটা লেখার পরেও কিন্তু তুমি মার্কস না পেতে পারো, কারণ কি, তোমাকে প্রশ্নবোধক চিহ্ন কোয়েশ্চেন মার্কটা কিন্তু দিতে হবে। যদি সেন্টেন্সটা লেখার পর তুমি কোয়েশ্চেন মার্কটা না দাও তাহলে কিন্তু তোমার ফুল মার্কসটা কাটা যেতে পারে।
অথবা হাফ মার্কস তোমার কাটা যাবে। এটা টিচার টু টিচার ভ্যারি করে। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 8। অভয় দিলে বলতে পারি বাক্যটিকে জটিল বাক্যে লিখতে হবে। অভয় দিলে বলতে পারি এই বাক্যটিকে জটিল বাক্যে লিখতে হবে। সেটা লিখলে কি হবে? 4টে অপশন যথারীতি দেওয়া আছে। অপশন এ, অভয় যদি দাও তাহলেই বলবো। অপশন বি, বলতে বললেই বলতে পারি। অপশন সি, যদি অভয় দাও তবেই বলতে পারি। অপশন ডি, তুমি অভয় দিলেই আমি বলবো। এখানেও সঠিক আনসার অপশন সি, যদি অভয় দাও তবেই বলতে পারি। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 9। আমি চিঠি লিখেছি বাক্যটিকে কর্মবাচ্যে লিখলে হবে। আবার 4টে অপশন দেওয়া আছে। এ, আমি নিজে চিঠি লিখেছি। অপশন বি, আমি কলম দ্বারা চিঠি লিখেছি। অপশন সি, আমি কর্তৃক চিঠিটি লেখা হয়েছে। নাম্বার ডি, আমার দ্বারা চিঠি লেখা হয়েছে। এখানে সঠিক আনসার অপশন ডি, আমার দ্বারা চিঠি লেখা হয়েছে। আর একটা মাত্র প্রশ্ন বাকি আছে, তার আগে আরেকটা কথা বলবো। তোমরা প্রচুর ছেলে মেয়ে, অনেকেই ছাত্রছাত্রী আছো বহু দূর থেকে, মানে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই নর্থ থেকে সাউথ, সবাই অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের ক্র্যাশ কোর্স জয়েন করেছে। আমার খুব ভালো লেগেছে বা ভালো লাগছে। আমি তোমাদের এটা বলবো, যারা এখনও ভাবছো যে ক্র্যাশ কোর্স জয়েন করবো কিনা বা একটু দেরিতে করব, তারা আর দেরি না করে অবশ্যই অবিলম্বে ক্র্যাশ কোর্স জয়েন করো। কারণ তোমরা যত দেরি করবে তোমাদের সম্ভাবনা কিন্তু কমে যাবে। কারণ নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী হয়ে যাওয়ার পর আমি কিন্তু আর ছাত্রছাত্রী নিতে পারবো না। কারণ আমরা যে প্ল্যাটফর্মে ক্লাসটা করব সেই প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকবে, সেই সংখ্যার বাইরে কিন্তু আমি যেতে পারবো না। কাজেই তোমরা অবিলম্বে যত তাড়াতাড়ি পারো ক্র্যাশ কোর্স জয়েন করো। এবং আমি তোমাদের অবশ্যই জোর দিয়ে বলতে পারি, তোমরা কেউ কোনো মতে ঠকবে না। তোমাদের ক্র্যাশ কোর্স তোমাদের অবশ্যই বাংলায় অনেক বেশি সাফল্য এনে দেবে। তাহলে চলো আমরা চলে যাই লাস্ট প্রশ্নে। গিরিশ, গয়রস্যি, বৈষ্ণবরস্যি, তালব্য শব্দের অর্থ কী? 4টে অপশান দেওয়া আছে। হিমালয়, মহাদেব, গৈরিক, পাহাড়। এখানে অপশান নাম্বার এ, হিমালয় হচ্ছে সঠিক আনসার। এবার বলি, এই যে লাস্ট প্রশ্নটা তোমরা পেলে, এটা কিন্তু একই শব্দের বিভিন্ন অর্থ মানে সমার্থক না, সরি, একই শব্দে যে বিভিন্ন অর্থ হয় বা প্রায় সমুচ্চারিত শব্দ, সেই ধরনের মানে চ্যাপ্টার থেকে কিন্তু, সেই চ্যাপ্টারটা থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। ওই চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু তোমরা এভাবেই পাবে, সেটা মাথায় রাখবে। তাহলে চলো, আমাদের এই বিশেষ গ্রামার প্র্যাকটিস পেপার আজকে আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমরা হাজির হব তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।